আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি আলোচনা করব সুকুমার রায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ ননসেন্স কাব্যগ্রন্থ আবোল তাবোলের একটা নোটস। সুকুমার রায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ আবোল তাবোল প্রকাশিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে 19শে সেপ্টেম্বর। এই গ্রন্থে মোট 46টি নামযুক্ত ও কয়েকটি নামবিহীন কবিতা রয়েছে। সমস্ত কবিতাই কিন্তু সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে প্রকাশকাল 1923। আজ আমরা 2023-এর দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই শতবর্ষের আলোকে উদ্ভাসিত আবোল তাবোল গ্রন্থের নোটসটা আলোচনা করব। শতবর্ষে ফিরে দেখা আবোল তাবোল খুব গুরুত্বপূর্ণ একটা নোটস, এবছরে খুবই ইম্পর্ট্যান্ট। শতবর্ষের আলোকে উদ্ভাসিত আবোল তাবোল, এই শতবর্ষ পেরিয়ে আবোল তাবোলের গুরুত্ব প্রয়োজনীয়তা কতটা, সেটাই আজকের মূল বিষয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং নোটসটা অবশ্যই খাতায় তুলে নেবে। এবছর খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমি মনে করি চাইলে সমস্ত বইয়ে তো পাবেই না এখনো পর্যন্ত, আর অনেকের কাছে নাও থাকতে পারে। সুতরাং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপযোগী একটা নোটস আমি দিয়ে দিচ্ছি, এটা খাতায় তুলে নাও। শতবর্ষের আলোকে উদ্ভাসিত আবোল তাবোল। শতবর্ষ একটি উদযাপন, তবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফারাক যখন একটি বিন্দুতে এসে স্থায়ী হয় তখন তার মাত্রা আলাদা হয়। পরিতৃপ্তির দিক দিয়ে ব্যক্তিকে বিচার করার যে সজাত চল আছে, সৃষ্টিকর্মের তথ্য তালাশ জীবনকে ছাড়িয়ে যায় সম্পূর্ণ অন্য আঙ্গিকে। সৃষ্টির প্রাধান্য তুষ্টি বিধানের মানসাঙ্কে এটাকে আলোকিত করার সাথে সাথে তার স্থায়িত্ব নিয়েও একটা দায়কে স্বীকৃতি দেয়। তাই জীবন চর্চা ও চর্যার যে ক্ষেত্র, তাতে শুধু জীবনী আলোচনা নয়, অন্যভাবে সেই মানুষটিকে দেখার চেষ্টা, তার সামগ্রিক কাজকর্ম কতটা স্বীয় অধিকারে আমাদের আনন্দিত করলো। সুকুমাররা সে অর্থে দীর্ঘ জীবন পাননি, মাত্র 35 বছর 10 মাস 10 দিনের জীবন। স্বল্প আয়ুর জীবনে একজন প্রতিভাধর মানুষের সফরকাল যেহেতু সংক্ষিপ্ত, তাই তাকে যেন সত্তর নিংড়ে দিতে হয় সৃষ্টিকর্মের কলাকৌশল। সে সময় রায়চৌধুরী পরিবারের যে গরিমা, তা শুধু নাম দিয়ে চেনা যায় না। প্রতিভার ছটায় আলোকিত দেশ ও কালের সার্বিক মানচিত্রে সাহিত্য সুষমার সবকটি ক্ষেত্র যেন উথলে পড়েছে রায় পরিবারে। তারই একনায়কত্ব নিয়ে সুকুমার রায় তাঁর জীবনকালকে মথিত করে গেলেন সৃষ্টি সুখের উল্লাসে। একই সঙ্গে তাঁর কালজয়ী শিশু পত্র আবোল তাবোলের শতবর্ষ, অন্যদিকে সুকুমার রায়ের মৃত্যুর শতবর্ষ, অর্থাৎ যে বছরেই তার আবোল তাবোল প্রকাশিত সেই বছরেই তার মৃত্যু, যেন দুই ভিন্ন কৌণিক দ্রাঘিমা থেকে তাকে দেখতে সাহায্য করে। সুকুমার তার আবোল তাবোলের সামগ্রিক সম্পাদনা নিজের হাতে করে গেলেও ছাপার অক্ষরে দেখে যেতে পারেননি। সন্দেশের 1915 থেকে 23-এর সংখ্যাগুলিতে চোখ রাখলে তার আবোল তাবোলের টক ঝাল মিষ্টি ছড়াগুলি নজরে আসে। এক একটি ছড়ায় যে রস ও প্রয়োগ কুশলতার মুন্সিয়ানা, তা শুধু শৈলীর দিক দিয়ে নয়, অনভ্যস্ত শব্দের চাক্ষুষ প্রয়োগ, যা অতীতে আর কেউ করেননি, তার একটি অনায়াস সাধ্য পরীক্ষা সুকুমার করে গেছেন তার ছড়াগুলিতে। রস ও শিল্পের মধ্যে যে এত অনিন্দ সুন্দর সম্পর্ক বিরাজ করে, তা তার সৃষ্টিকর্মের শতবর্ষেও আমাদের মতো সাধারণ পাঠককে শুধু মুগ্ধ করে না, ভাবায়। এমনকি সুকুমারের গদ্য রচনাতেও এই প্রয়োগ কতখানি বিজ্ঞান ছুঁতে পারে তা ভাবলে আশ্চর্য হতে হয়। ছড়া সাহিত্যের সলতে পাকানোর মূলে লিমেরিকের যে হদিশ মেলে তা 200 বছর পেরিয়ে গেছে। প্রাচীন এই সৃষ্টিকর্মের সংগ্রহ গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে। 1820-র 25 বছর পর এডওয়ার্ড লিওরের সৃষ্টিকর্ম বুক অফ ননসেন্স প্রকাশিত হয়। তখন থেকেই ছড়া লেখার প্রবণতা ও তার চর্চা সুচতুরভাবে চালিয়ে যায় সুইডোপোডিয়ার মতো। এডওয়ার্ড লিওরের সঙ্গে সমানভাবে উচ্চারিত হতে থাকে যাদের নাম, তার মধ্যে লুইস ক্যারল, এডওয়ার্ড গরি, আর্নল্ড বেনেট প্রমুখের নাম উল্লেখ করা যায়। বাংলায় উদ্ভট ছড়ার বিপ্লব শুরু হয় সুকুমার রায়ের হাতে। সেদিক থেকে দেখলে ছড়ার প্রাচীনত্ব নিয়ে কোনো কথাই চলে না।
দশক ভেদে এর বিবর্তন ঘটেছে, যেমন তেমনি গ্রাম বাংলার নানা লৌকিক উপাদান, উৎসব, আচার অনুষ্ঠানে মুখে ছড়া কাটার যে রেওয়াজ চালু ছিল তা থেকেও নানা সমৃদ্ধ উপাদান সংযুক্ত হয়ে একটি পরিপূর্ণ অবয়ব পেয়েছে। রবীন্দ্রনাথ যথার্থভাবেই বলেছেন, তাহার বক্তব্য যখন ফুরায় তখনও তাহার ঝংকারটা ফুরায় না। ঝংকারের সঙ্গে শৈলীর একটা চিরন্তন গাম্ভীর্য রয়েছে। তার স্থায়িত্ব বা চিরত্ব যাই বলি না কেন, তা কিন্তু বিচিত্র ধর্মী, স্থান কাল পাত্রভেদে ছড়ার আনুষ্ঠানিকতা ভিন্নতা পায়। সুকুমার যে আঙ্গিকে তার ছড়াগুলি রচনা করতেন তা পূর্বোল্লেখিত বিশিষ্টদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তা যে শুধু কানে বাজত তা নয়, হেলাফেলা ছড়িয়ে ছিটিয়ে থাকা আপড়া শব্দ ও যুগল শব্দকে কুড়িয়ে এনে কিভাবে হাতাখুন্তি বানানো যায় তা সুকুমার দেখিয়ে গেছেন। আবোল তাবোলের মুখপাতের দিকে তাকালে যে চমকটি ধরা পড়ে তা এই রকম, আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। ভাবনার যে সুচারু আয়োজন তা খুব সহজ, কিন্তু যদি বলি খেয়াল খোলা ভোলা পাগল হতে যাবে কেন, তার মধ্যে তো স্বপ্ন কাঁথার নকশি বুনন আছে। সে আবার ভাব স্বর্গেও মত্ত মাদল বাজিয়ে আসতে জানে। এখানেই সুকুমারের সার্থকতা। তিনি সৃষ্টির খেলায় তুর্কি নাচন নাচবেন আবোল তাবোলে, তারই আবাহন। শেষ করেছেন ছড়াটি অসম্ভবের ছন্দেতে। তিনি যে আদ্যপান্ত আবোল তাবোল ছড়া গ্রন্থটিকে ছড়া শিল্পের একটি জাদুঘরে পরিণত করবেন তারই ইঙ্গিত পাওয়া যায় তার কবুলনামায়। ছড়ার যে অন্তঃশলীর বিজ্ঞান তাকে তিনি মান্যতা দিয়েছিলেন বলেই রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বলতে পেরেছিলেন, তার স্বভাবের সত্যজিৎ রায় সুকুমার রচনাবলীর ভূমিকাংশে লিখেছিলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত হয়ে এমন রসিকতা আর কোনো রসস্রষ্টার পক্ষে সম্ভব হয়েছে বলে আমার জানা নেই। সত্যজিতের কলমে এহেন কথার কষ্টকল্পিত উচ্চারণ কেন? কালাজ্বরে আক্রান্ত সুকুমার রায়কে দেখতে এলেন রবীন্দ্রনাথ। তিনি তখন মৃত্যুশয্যায় শায়িত। কবির কাছে সুকুমার শুনতে চাইলেন কবির গান, দুঃখ এ নয় সুখ নহে গো গভীর শান্তি এ যে। সুকুমার বললেন, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই, আহ সব খুলে দিয়েছে, সব সব তারা দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপরকার সব তারা। ডাকঘরের অমলের কণ্ঠস্বর যেন শুনতে পাই আমরা সুকুমারের গলায়। যে অমল রাজার অপেক্ষায় বসে থাকে, মৃত্যুর অবিসংবাদী হাতছানি উপেক্ষা করা কঠিন তার পক্ষে, তাই তাকে গ্রহণ করার প্রণামীর থালায় সুকুমার রেখে যান তার শেষ রচনা, আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক। অর্থহীন তো নয়ই, বরং মৃত্যুকে আলিঙ্গন করার এক শুভ প্রয়াস। সৃষ্টি যেখানে আনন্দের সমীকরণ হয়ে জীবনকে সমর্পণ করে, হে মরণের কাছে সুকুমারের আবোল তাবোল ছড়ার অর্থাৎ 47 সংখ্যক যে শিরোনাম সহ যেটা রয়েছে, এছাড়া আরো 6টি ছড়া আছে যাদের কোনো শিরোনাম নেই। আবোল তাবোল যেমন শিশুদের স্বপ্নের দেশ, তেমনি তাদের কান মন ও ভাবনা তৈরির দেশ। ছড়াগুলি নিগুড় ছন্দে বাঁধা, 100 বছর পরে এখনো এমন কোনো প্রতিযোগিতার আসর খুঁজে পাওয়া যাবে না যেখানে কবির ছড়া বিষয় হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। শুধু জনপ্রিয়তার নিরিখটাই নয়, উদ্ভট অসম্ভব ও আজগুবি শব্দের ব্যবহার যে শুধু নিছক অর্থে নয়, তারও যে মান্যতা সাহিত্যে একটি নতুন শৈলী ও খেয়াল রসের জন্ম দেয় তা সুকুমার দেখিয়ে গেছেন তার লেখার খাতায়। সহজ কথায় কঠিন বিষয়ের অবতারণা কিভাবে শাশ্বত হতে পারে তা তার 21 আইন কিংবা গন্ধবিচারের মতো ছড়াগুলিতে পাওয়া যায়। আবার বিজ্ঞান শিক্ষায় তিনি যে লেখেন, মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে ইট দিয়ে ইলেকট্রিক যে দেখি মাথা ঘোরে কিনা ঘোরে, তখন সুকুমারের বিজ্ঞান চেতনার একটি প্রমাণ মেলে। ম্যাগনেট, রিফ্লেক্ট বা ভেলসিটি বিজ্ঞানের এই ত্রয়ী বিষয় সম্পর্কে পড়াশোনা সুকুমারের ছিল বলেই তাকে উদ্ভট এমন আঙ্গিক ছড়ায় বাঁধতে পেরেছেন তিনি। নির্ভেজাল হাস্যরসের আড়ালে ব্যবহৃত শব্দগুলি নিয়েও ছোটদের যাতে অনুসন্ধিৎসা জন্মে তা নিয়ে বড়দের প্রশ্ন করতে শেখে তারই ইঙ্গিত তার ছড়াগুলিতে। ব্যাপ্তি ও গভীরতার যে আস্বাদ আমরা পেতে চাই তার থেকে দূরে থেকে সুকুমার মস্তিষ্কের স্বস্তিটাকেই বেছে নিতে চেয়েছেন। হাসির কথা শুনেও যেসব রামগরুড়ের ছানাদের হাসতে মানা, তাদের এই অনিবার্য নিষেধের শব্দকল্পদ্রুম যে এত মজারু হতে পারে তা সুকুমার না লিখলে আমরা জানতেই পারতাম না। একইভাবে খুঁড়োর কল, নারদ নারদ, কুমড়ো পটাশ, নেড়া বেলতলায় যায় কবার,
প্রমুখ ছড়াগুলিতে তার উইট অপেক্ষা হিউমারের দ্রব্যগুণ উছলে পড়ে আমাদের মস্তিষ্কের সুষুম্নায় চিন্তার ভাঁজ ফেলেছে। শঙ্খ ঘোষের মন্তব্য দিয়ে শেষের কথা বলি, অর্থাৎ এটা উপসংহার। ছোটদের জন্য লেখা তাই খুব শক্ত কাজ। লেখক যদি মনে করেন চলতি সমাজের মূল্যগুলিকে ভাঙতে চান, তিনি ছোটদের মন থেকে উড়িয়ে দিতে চান ভুল সংস্কারগুলিকে, অনেক সময় তাকে খুঁজে নিতে হয় হাসির চাল খেয়াল খুশির হালকা হাওয়ায়। তিনি করতে পারেন সেই কাজ। সুকুমার রায় হালকা হাসি, চোখের জল ও মাপা হাসি, চাপা কান্নার ক্যানভাসে সমাজ গহ্বরের অনেক নৈর্ব্যক্তিকতাকে ছোট বয়স থেকেই রপ্ত করার কৌশল ম্যাজিশিয়ানের মতো শিখিয়ে গিয়েছিলেন। এখানেই তার সৃষ্টি সার্থকতা পেয়েছে। এখানেই সমাপ্ত হলো। নোটসটা খুব ভালো নোটস, তোমরা অবশ্যই লিখে নেবে। আর বিশেষ করে এবছর খুবই ইম্পর্টেন্ট রয়েছে, খাতায় লিখে নেবে নোটসটা।